দিগন্তে সীমাটা। সৌরমণ্ডলের চক্রে পৃথিবীর নগ্ন ঠিকানা কোথায় হারিয়ে গেছে? অবিশ্রান্ত সময়ের কাছে দুটি মুহূর্তের খেলা, পৃথিবীর অস্তিত্ব বিলাস, আকস্মিক সমন্বয়, জীবনের ঘন ইতিহাস, সৃজন রুক্তির মাঝে গোটা কয় মুহূর্তের দাম, ধরণী অর্থহীন প্রাণ। সে অনন্ত গণনাতে আমি আছি সংজ্ঞাহীন সামান্য কণা। বকের আশ্চর্য প্রশ্ন যুধিষ্ঠির বুঝেছিল সে বাস্তবিক। অবশ্য মৃত্যুর ছন্দে খুঁজে ফেরা তালের বিচ্যুতি অনির্বাণ জীবনের অনিকাকুতি। এর চেয়ে বিস্ময় প্রয়াস এখনো লেখেনি মর্তে মানুষের স্বল্প ইতিহাস। তবু আমি কীটানল বেসল, প্রতিবেশী সান্ত্বনায় ফুলে থাকে বিরাট ধারণা, জটিল গণিত তত্ত্ব, সূক্ষ্ম আলোচনা। প্রাণীর উদ্ধত অধিকারে অনন্ত ঘোষণা রাখি কণিকার মুহূর্ত প্রচার। প্রাণের উদ্ধত অধিকার কারটা? ইন্দ্রজিৎ, আমি, আর অমল, বিমল, কমল। আরে কবি যে কি খবর? ভালো। এখনো লেখো? এই লিখি মাঝে মাঝে। এই তোমার সেই নাটকটা লেখা হলো? না, এখনো হয়নি। তা তোমার খবর কি বল? ভালো না ভাই, এই এবিসি কোম্পানিতে ঢুকে জীবনটা একেবারে ঝরঝরে হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে একজন মাদ্রাজিকে নিয়ে আসতো, জানো 6 বছরের এক্সপিরিয়েন্স, তবুও নিল না। জীবনটা ঘেন্না হয়ে গেছে। বাড়ির সবাই ভালো আছে তো? আর ভালো, এই অবস্থায় কতটা ভালো থাকা যায়? সেই 6 বছর ধরে একই। আচ্ছা চলি, কিন্তু তারা আছে। ঠিক আছে, নিশ্চয়। আরে খুবই যে কি খবর? ভালো। তা এখনো লেখো? লিখি মাঝে মাঝে। এই তোমার সেই নাটকটা লেখা হলো? না, এখনো হয়। তোমার খবর কি বল? মন্দ না ভাই, ভালো একটা কন্ট্রাক্ট পেয়েছে আমাদের ফার্ম। রাঁচিতে বদলি হলাম, খালি চলে যাচ্ছি। তা ফ্যামিলি নিয়ে যাচ্ছে? অর্ডার দিয়েছে। ফ্যামিলি মানে ওই মিশতে চাই, ছেলেটাকে কাছে স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম। রাঁচিতে কেমন শুরু পাবো কে জানে। এই চলি ভাই, দেরি হয়ে যাচ্ছে, একটু নিউ মার্কেট যাবো। ওটা লাস্ট মিনিট শপিং বাকি আছে। আচ্ছা, এই তুমি যাবে ওদিকে? দেখো চাইলে কিন্তু লিফট দিতে পারো। এই না, ঠিক আছে, আমি হেঁটে চলে। আচ্ছা চলছি তাহলে। ঠিক আছে। আরে কবি যে কি খবর? ভালো। এখনো লেখো? না, আর লিখি না। হ্যাঁ, ও সম্ভাবে রাখা যায় না গো সংসারের চাপে। আমিও তো ভালো মাহদার গান বাজাতাম, কাঁদতে পারলাম কই, খারাপ হয়ে পড়ে রইল। আচ্ছা বাজার, তা ইন্স্যুরেন্স করেছো কিছু? না। সে কি মেয়ে? না না না, কাজও তুমি একদম ভালো করোনি। আরে কার জন্য করবো? বিয়ে করনি? না। আরে করনি তো করতে কতক্ষণ? হ্যাঁ, তাছাড়া নিজের বুড়ো বয়সের একটা সংস্থা, কি বুঝলে? হ্যাঁ বলো কত করবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। শোনো না, বলছি যে তুমি কি ভাই চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছো? চাকরি ছাড়বো এই বাজারে? তবে হ্যাঁ, একটা বিজনেসের চেষ্টায় আছে বুঝলে। যদি জমে যায় না, চাকরি বাকরি ইন্স্যুরেন্স এজেন্সি সব ছেড়ে দেবো। আচ্ছা, লাখ কোটি টাকা ঢালতে পারে এমন কোনো ফিনান্সিয়াল জানা আছে তোমার? না, আমার তো তেমন কেউ জানা নেই। ও পেয়ে যাবো, ওই যা স্কিম না, টাকাটা তো লোকের অভাব হবে না। আচ্ছা চলি, পরে কথা হবে। হ্যাঁ তুমি কিন্তু ওই ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু সিরিয়াসলি ভেবে দেখো। আসি। প্রাণের উদ্ধত অধিকারে অনন্ত ঘোষণা রাখি কণিকার মুহূর্ত প্রচারে। এইসব কণিকা
এদের মুহূর্ত প্রচারের ইতিহাস নিয়ে আমার নাটক অমূল বিমল কমল এবং ইন্দ্রজিৎ। কোন অনন্ত ঘোষণা তুমি রাখবে ইন্দ্রজিৎ? কি রাখবো? কিছু না, মানুষের সঙ্গে দেখা হয়েছিল? হয়নি, হবে। ওই মাঠে ঝাঁকড়া গাছটার নিচে। এবার মনে হয় অনেকদিন দেখা হবে না তোমার সঙ্গে। কেন? বাইরে যাচ্ছি। বাইরে মানে? বাইরেই তো আছো। আর একটু বাইরে। কোথায়? লন্ডন। চাকরি পেয়েছ? না, ভেসে পড়বার মতো কিছু টাকা জমেছে। একটা ইভিনিং কোর্সে অ্যাডমিশন নিয়েছি, পাসপোর্ট ইত্যাদি সব রেডি হয়ে গেছে। ওখানে গিয়ে একটা চাকরি জুটিয়ে নেব। যদি না পাও? পেয়ে যাব। না পেলে? একটা কিছু পাবোই, একটা পেট চললেই হলো। এরকম করে কদিন ভেসে বেড়াবে? যতদিন চলে। ভালো লাগছে না। এক জায়গায় স্থির হয়ে বসো না কেন? তা হলেই ভালো লাগবে। জানি না। আমিও জানি না। আসলে ভালো লাগার কথাটার কোনো মানে হয় না। ভালো লাগার কথা না। ইন্দ্র, আমাকে বিয়ে করলে স্থির হয়ে বসতে? জানি না, আগে বলতে পারতাম, এখন আর পারি না। আমার উপর রাগ হয় না? না, আগে হতো। আমাদের বিয়ে হলে কি হতো কে জানে, হয়তো আমাদের এই বন্ধুত্বটাই নষ্ট হয়ে যেত। হয়তো ওটা বন্ধুত্ব হতো, আরো ভালো বন্ধুত্ব। আমি জানি না মানুষ, আমি অনেক ভেবেছি, অনেক যুক্তি তর্ক বিচার মনে মনে করেছি, সবকিছু উত্তর জানি না। কেমন যেন ক্লান্ত হয়ে পড়ছি। যুক্তি তর্ক আর ভালো লাগে না, কিছু করতেও পারছি না, খুব ক্লান্ত লাগছে, ঘুমোতে ইচ্ছা করছে। চলো হাঁট। আমি ক্লান্ত, বৃথা প্রশ্ন থাক, এখন ঘুমোতে দাও। নিভন্ত নির্বাক ছায়ার বুকে কি হবে কথার রাশি দিয়ে, কি হবে তর্কের বীজ বাতাসে ছড়ে। আমি ক্লান্ত, যুক্তির জ্বালা, আমাকে ঘুমোতে দাও একা নিরালা ছায়ার বুকে। Bye.
কে জলে পড়েছে? বলে না লাজে মা কুকুরিবের মধ্যে ধুকুরি। তুই তাহলে তারিনি, তুই আমার কত বড় উপকার করলি। আচ্ছা বল তোর কি চাই বল। কি এখনই মতো দাম দেবে না আটা না এনে ধর বলছে যখন দামি কিছু চাই তাহলে আদি লগ একটা দেয়। তোর লজ্জা মনে যে খুব নাক নড়ে নড়ে কথা বল। আদি লগ বড় বেশি বড়। আজই তো আশীর্বাদ করো মা। এনে ধর। আর শোন, 10 বড়ার পার্বণী হইল তোর কাপড় আর চাদর। আরে 5 টাকা। বলছিলাম হুজুর, ওই কাপড়ের বদলে যদি শাড়ি দিতেন একটা, তাহলে চাদরটা এই ছেলেকে দিয়ে শাড়ি খান বউকে। আমার তো এই লোকে খাটায় সম্বল। নমস্কার, আমি অমিত সাহা। আমরা বিদূষক নাট্যমণ্ডলীর তরফ থেকে আজকে আমাদের নাটক তারিণী মাঝি নিয়ে এসেছি কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। কৃষ্ণনগর রূপকথার ৮ম নাট্যমেলায় আমরা আমন্ত্রিত এবং কৃষ্ণনগর রূপকথার নাট্যমেলায় প্রায় ২-১ বছর বাদ দিয়ে বিদূষকের সমস্ত কাজই এখানকার লোকজন দেখেছেন, সেটা রূপকথার কর্ণধার ত্রিশীত মৈত্রর কল্যাণে। আর ত্রিশীত
আমাদের বলা যায় আমাদের ছোটবেলায় যে একসাথে নাট্যচর্চা করা, আমরা সতীর্থ আর কি, একই গুরুর শিষ্য আমরা, ত্রিশিত, আমি, রানাদা এখানে রয়েছে। আর তারিণীটা অনেক দিন ধরেই করার ইচ্ছে ছিল, মানে যে কোনো ভালো টেক্সট পেলে করার ইচ্ছে হয়, তো সেই জায়গা থেকেই করা তারিণীটা আমাদের মূলত করা আর কি, করে দেখা যাক। মানে ওই রকম একটা নাটক স্টেজে করাও খুব মুশকিল, মানে গোটাটাই জলের মধ্যে হয়। তো আমরা আমাদের খুবই সামান্য সম্বল নিয়ে একটা মিউজিক্যাল করেছি। আমি দেশ বিদেশ বেড়াতে যাচ্ছি, ছোটরানির জন্য গায়ের ময়না, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো? কি তোমার স্বাদ? ভালোই ভালো তুমি ঘরে ফিরে এলে আমার সকল সাজগোজ। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগ অনেক ছিল, স্বাদ অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাত নম্বর বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে রানী হয়ে বসবার শখ ছিল মহারাজ। অনেক শখ ছিল, অনেক শখ মিটেছে। এখন আর সোনার শাড়ি, সোনার গহনায় মহারাজ এই ভাবার ঘরে সোনার গহনা চোখের ভাঙা খাঁচায় মনের বাকিকে ধরা দেবে মহারাজ। তুমি যাও, তুমি যাও মহারাজ, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও। সাথে সাথে আমার কাজ নেই মহারাজ। তা তো হয় না রানী, তুমি যে শুনে নিন্দে করবে। কি চাই বলো, কি তোমার স্বাদ আছে? মহারাজ আমার জন্য মুখ করে একটা বাঁদর এলো মহারাজ। বাঁদর? তবে তাই হোক, এখন আমায় বিদায় দাও। অবন ঠাকুরের ক্ষীরের পুতুল নাটকটা আমরা করেছি ওনার গল্প নিয়ে। ওনার গল্পই আসলে, নাটক তো ওনার নয়, উনি গল্পের আকারে লেখা। এই গল্পটা যে কোনো নাটকের ছেলে মেয়েদের কাছে ভীষণভাবে আকর্ষণীয়। বারবার মনে হয় যে এই গল্পটাকে মঞ্চে আনার চেষ্টা করা হোক এবং মঞ্চের যাবতীয় জাদুকাঠি তার মধ্যে দিয়ে যাতে মেসেজটা পৌঁছানো যায়। এবং আমাদের ছেলেবেলার সঙ্গে খুবই ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই গল্পটা, তাই আমরা চেষ্টা করেছি এই নাটকটাকে মঞ্চে নিয়ে আসার। এবং ছোট বড় সকলেই মিলে প্রায় 25 জন অভিনয় করছে মঞ্চের ওপরে। সেই ছেলেবেলার কথা, মাছ ধরতে যাওয়ার কথা, খেলার কথা, জলে ঝাঁপাই জোড়ার কথা, বৃষ্টিতে ভেজার কথা, এই সমস্ত জুড়ে খুব রঙিন একটা স্বপ্নের মতন পরিবেশ তৈরি হয় সম্পূর্ণ গল্পটার মধ্যে, সম্পূর্ণ আমাদের নাটকটার মধ্যে। আমাদের ভীষণভাবে আকর্ষণের কেন্দ্র ছিল এই নাটকটা, যে কারণে আমরা নাটকটা করতে উদ্দীপিত হই, করার চেষ্টা করি। প্রথমে আমরা করেছিলাম নাটকটা আগরতলায়, সেখানকার বাচ্চাদের নিয়ে, এবং সেই কারণে কিছু গানের সুর এসছে ওখানকার অনুযায়ী, সেগুলো আমরা রেখে দিয়েছি, সেইগুলোই চলছে। আর আশা করি নাটকটা সকলের ভালো লাগবে। অষ্টম রূপকথা নাট্যমেলায় সকলকে স্বাগত। আমরা এখানে আসতে পেরে আমাদের ভালো লাগছে। এরকম একটা নাটক ক্ষীরের পুতুল, অবন ঠাকুরের ক্ষীরের পুতুল, অনেক মানুষ নিয়ে, অনেক আর্টিস্ট নিয়ে এই নাটকটায় কাজ করতে হয়। সচরাচর শো করার জায়গা পাওয়া যায় না, সেই জায়গা থেকে কৃষ্ণনগরের মতন শহরে আমাদের এই নাটকটা করার সুযোগ দিয়েছে অষ্টম রূপকথা নাট্যমেলা। এই জন্য আমরা কৃতজ্ঞ রূপকথার কাছে। সকলে আসুন, নাটকটা দেখুন, আশা করি সকলের ভালো লাগবে।
তোমার হাতে কাজ কেন? কতবার না বলেছি তোমার মারবে না তুমি আদিত্যকে? হ্যালো, কাছ থেকে ফেলো ওটা। এই যে পদ্মা দিদি, তুমি বা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা আদিত্য, এই যা যা বলেছি মনে আছে সব? বল দেখি। কখনো কোনো ছোট কথা, বাজে কথা মুখে উচ্চারণ করবো না। বেশ। কাউকে অকারণে আঘাত করবো না। ঠিক। আর কেউ যদি কোনো ছোট কাজ করতে বলে তা তো করবোই না, উল্টে বলে দেবো সব কাজ করতে নেই। একদম ঠিক। আর পাঠশালা ছাড়বো না, ঠিক চালিয়ে যাবো। বাহ, এই সবই তো মনে আছে দেখছি। খোকা, মা কাজ এনেছিস? হ্যাঁ মা, তোমার কোনো কথা কি আমি অমান্য করেছি? কোথায়? এই দেখ। ও আচ্ছা, আর সুরা প্রসাদ নিয়ে যা বাবা। কাঠগুলো এনে আমায় বাঁচিয়েছিস বাবা, যাই উনুনটা ধরিয়ে ফেলি দে। ও আজ কি মাছ খাবি বলতো? এই দাঁড়া দাঁড়া, ঘরে দুটো গড়গড় ধরা আছে, তাই দিয়ে ঝাল ঝাল মতো কিছু একটা বানিয়ে দিই। আমি একটু পরে বেরোবো মা, অকারণে কথাবার্তা বলে আমার দেরি করিয়ে দিও না। বেরোবি? কোথায়? তুমি সবই জানো মা, বোকা সাজার চেষ্টা করো না। কোথায়? জবা মা, তুমি কাঁদছো? কাঁদছি না, ওই ধূপের ধোঁয়ায় চোখটা জ্বলছে তো, তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিন্তু ধূপ তো জ্বলছে না জবা মা, নিভে গেছে। এই দেখো। ও মা, তুমি এরকম করলে আমি কি করবো বলো তো? তুমি তো জানো আমার মনের ইচ্ছাটুকু। ওই মহর্ষি গৌতমের পাঠশালায় আমি ব্রহ্মবিদ্যা শিক্ষা করতে যাব। এই বাসনা আমার কত দিনের। মা, তুমি তো আমার প্রথম শিক্ষক, আমার গুরু। আদিত্য, তুই এখন যা। আচ্ছা মা, তুমি কি চাও না তোমার ছেলে ব্রহ্মবিদ হয়ে ফিরে আসো? ওই মহর্ষি গৌতমের পাঠশালায় স্নাতক হয়ে সে জগতে জ্ঞানী বলে পরিচয় পা। পরিচয় পরিচয় পরিচয়, তুই একটা মানুষ, এই পৃথিবীর সন্তান, তুই আমার ছেলে। এই পরিচয় কি তোর যথেষ্ট নয়? না নয়, মানুষ তো সবাই, সকলের যা পরিচয় থাকে আমারও যদি সেই পরিচয়টুকুই থাকে, তাহলে আমি কিসের মা? আচ্ছা মা, কি হয়েছে বলো তো তোমার? যবে থেকে আমি মহর্ষির পাঠশালায় পড়তে যাবো বলে ঠিক করেছি, তুমি নানান টালবাহানায় পেছিয়ে দিচ্ছ যাওয়ার কথা। আচ্ছা, তুমি কি সত্যি চাও না যে আমি মহর্ষির পাঠশালায় পড়তে যাই? গুরুগৃহে পড়তে গেলে দিতে হয় গোত্র পরিচয়, বলতে হয় পিতার নাম। ওই মহর্ষি গৌতম যখন জিজ্ঞাসা করবেন তোর গোত্র পিতার নাম, তখন বলতে পারবি তো তুই জন্মেছিস ভক্তহীনা জবালার বলে? পারবো, পারবো না, আমাকে পারতেই হবে। আর সত্যি কথা না বললে অন্যায় করা হবে না। তুই কি ভেবেছিস তোর সত্যি কথায় কেউ কোনো দোষ ধরবে না? ওই মহর্ষি গৌতম ও তোকে ছুঁড়ে ফেলবে না আস্থা করে? শ্রদ্ধা করে কথা বলো মা, উনি মহর্ষি, ব্রাহ্মণ। চুপ কর। ব্রাহ্মণ? এই ঘরে যারা কথা মুদ্রার বিনিময়ে সারা রাত কাটিয়ে সকাল হতে না হতেই মুখ থেকে পালিয়ে যান, তাদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ। আর ওই লোকগুলোই ছড়ি ঘুরাবে বলে ওদের স্বরূপগুলো ইচ্ছে মতো সাজিয়ে দেয়। সে যদি বলে জল উঁচু তো উঁচু, আর যদি বলে জল নিচু তো নিচু। বুঝলি? মা, মা শোনো, মহর্ষি গৌতম ওরকম লোক নয়, তিনি সকলের থেকে আলাদা। মানে তুই যাবি তাই তো? হ্যাঁ, কিন্তু আমি অনুমতি না দিলেও তুই যাবি? তোমার অনুমতি ছাড়া কোনোদিন তো কোনো কাজ করিনি মা। তাহলে আমি অনুমতি দিচ্ছি না। শোনো, একটিবার শোনো মা, মা দরজা খোলো। আমরা আজকে যে নাটকটি পরিবেশন করব, ঋত্বিকের নাটক, সেটি হচ্ছে নির্জন রাখাল। এই নাটকটি আমাদের উপনিষদ, ছন্দজ্ঞ উপনিষদের একটি অংশ থেকে নেওয়া। এটি হচ্ছে জবালা এবং সত্যকামের গল্প।
জবালা সত্যকামের যে জীবনের গল্প, জবালা পুত্র, জবালা তো ব্রাত্য নারী ছিলেন এবং পরপুরুষের পরিচর্যা করতে গিয়ে সত্যকামের জন্ম হয়, কিন্তু তিনি যে সত্যকে আঁকড়ে রেখে সত্যকামকে মানুষ করেছিলেন, সেই সত্যকাম যখন বড় বিদ্যা লাভের জন্য গুরুগৃহে যায় তখন তাকে ব্রাত্য বলে এবং বেশ্যাপুত্র বলে তাকে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন করতে হয়, যেহেতু তার পিতৃ পরিচয় সে অর্থে ছিল না। এবং তারপরে তিনি সত্যকাম বারবার বলতে থাকে যে আমি গুরুগৃহে পাঠ গ্রহণ করবই। তখন গুরু যিনি গৌতম তিনি বলেন যে ঠিক আছে, তুমি আমার এখানে পাঠ গ্রহণ করতে পারো, কিন্তু তোমাকে এখন রাখাল হতে হবে। আমার আশ্রমে যে গরুগুলো আছে সে গরুগুলো তোমাকে চড়িয়ে রাখতে হবে। ঠিক রূপকথার আয়োজনে আমরা এবছর তৃতীয়বার খুব সম্ভবত এলাম। রূপকথা প্রথম থেকেই অত্যন্ত আদর যত্ন করে আমাদেরকে নিয়ে আসে, আমরা খুশি হই, ভীষণ ভালো লাগে। তৃষিতের সঙ্গে বা অন্যান্য যারা আছেন প্রত্যেক সদস্যা তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা। তারা খুব স্নেহ করে ভালোবেসে আমাদেরকে আদর করেন, নিয়ে আসেন, সমস্ত রকম সহযোগিতা করেন। এর আগে দুবার এসেছি, তখন আমরা সেট আনিনি, কিন্তু ওরা সমস্ত সেট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল। আমাদের সম্পর্ক এবং নাট্য বন্ধুত্ব দীর্ঘদিন ধরে আছে এবং আগামী দিনেও থাকবে। বিশেষ করে এই নাট্য শৈল্পিক যে বন্ধুত্ব, এটা রূপকথার সঙ্গে ঋত্বিকের কখনোই শেষ হওয়ার কথা নয়। এটা আগামী দিন পর্যন্ত থাকবে বলে, বহুদিন পর্যন্ত থাকবে বলে আমার বিশ্বাস। আমি এই নাট্যমেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের। মন্দিরের ঘণ্টার ধ্বনি, মসজিদের আজান প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়ে চলেছে। কাশীর আকাশে বাতাসে, গলিতে গলিতে, 108 গঙ্গার ঘাটে ঘাটে। ভারতবর্ষে ইসলামী শাসনের প্রথম দিকের কথা।
শাসক চাইছে ইসলাম ধর্মের প্রসার, আর হিন্দুরা প্রাণপণে তাদের ধর্মকে রক্ষা করতে। ফলত নিয়মের নিগড়ে উভয় ধর্মে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। সেই সময় ইসলামকে সহজ করতে এলো সুফি মতবাদ, আর সুদূর দাক্ষিণাত্যে রামানুজ প্রভৃতির নেতৃত্বে শুরু হলো বেদকে সহজ করে ব্যাখ্যা করার কাজ। এই রামানুজের শিষ্য হলেন রামানন্দ, রামানন্দের ভাব শিষ্য কবির, কবির দাস, সন্ত কবির দাস। তিনি গায়ক না কবি, দার্শনিক, ধর্ম সংস্কার নাকি সমাজ সংস্কার? চলুন দেখে নি, চলে যাই কবিরের বাড়িতে। বাজার থেকে তাড়াতাড়ি চলে এলে যে? আর বলিনি, দোকানদাররা ভালো ভালো করছে, মালপত্র থেকে কেনাকাটা করা রয়েছে, তার বিক্রি হচ্ছে না তো নতুন করে মার্জিন আর কি করবে? ও তা কিছু কি বেচা কেনা হলো? না, কিছুই হয়নি। বললেই বলছে ঘরের মাল ঘরে পড়ে রয়েছে, পালে নিয়ে চলে যাও, বাজার এখন খুব মন্দা। ও তা আমাদের কবিরের দেখা পেলে? ও তো সেই কোন সকাল সকাল বেরিয়েছে। এই হচ্ছে তোমার পুটকি, কবির আমার দিল। ও তোমায় দিল কেন? ও তো বেচবে বলেই বেরোলো। বুঝলে আমার বললো এই পুটকিটা আমাকে বাড়ি পৌঁছে দিও, আর আমি সন্ধ্যাবেলা বাড়ি ফেলবো। তা কোথায় দেখা হয়েছিল ওর সাথে তোমার? ওই সামনে দেখি কি অনেক ঘিরে অনেক লোক বসে রয়েছে, আর কি সব বলছে। তারপর আমি যখন বাজার ঘাট করি, হ্যাঁ কেনাকাটা করে বেচা কেনা করে যখন বাড়ি ফিরতেছি, তখন দেখি তো এই মসজিদ শরীফের সামনে সেখানে ওই একই ব্যাপার, ওরে ঘিরে অনেক লোক বসে রয়েছে, আর করে কি সব বলছে। কি বলছিল? তার রোজবেলা তাই বলছে, হ্যাঁ কেউ তার কথা শুনছে, কেউ শুনছে না, কাছকাছি চলে যাচ্ছে। শোনো, এই খবর যদি আবার কেউ কোতোয়ালের কাছে দিয়ে দেয় না, ও বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি কি লুকোচ্ছ বলো তো? সত্যি করে বলো দেখি কবি কি করেছে? আজ বড় মহন্তের শোভাযাত্রা হয়ে গেছে, সেখানে মহন্তের লোকজন একটা বাচ্চারে চাবুক দিয়ে মারছিল। তখন এই কবি যে বললো কি জানো, ছুটতে চলে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করলো, লোকে এই লোকগুলো এবারে বাচ্চাটা ছেড়ে কবিরে মারতে শুরু করে দিল। শুনলে তো ছেলের কান্ডটা? শুনলে? আগেও তো এর আগেও সে একজন মোল্লার সাথে গন্ডগোল বাইরে দিচ্ছে। শোনো, যে কোতোয়াল এসে না, সে কিন্তু খুব খারাপ করে শুনছি, উনি চিন্তা করে জানতো খবর দেয়। এই ছেলে গেলায় আমার প্রাণ একটা কাজ নেই। হ্যাঁ, আরো কি হয়েছে জানো, ওই যে কোতোয়াল ওর ঠাকুর দাদা তৈমুরের সেটাই ছিল। দিল্লিতে যখন এই দাঙ্গা হাঙ্গামা বাঁধে না, ওই তো একেবারে রক্ত গঙ্গা বই দিয়েছিল। একটা কাজ করো, এবার কি করে সঙ্গে করে নি বাজারে যাও, বুঝেছো? এই কেনাকাটা করো, বেচা কেনাকাটা করি, ওরা সঙ্গে করে নি বাড়ি চলে এসে বুঝছি কেন? আমাদের কথা কি আর শোনে? ওই দুবার পালিয়েছে, প্রথম মাসে হরিদ্বার থেকে ধরে নিয়ে আসুন, বিশ্বাস করো যেতুন না। কিন্তু ওই যে ওনার মা একেবারে খেতে খেটে একা, তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসতো, 7 মাস পরে আবার পালিয়ে গেল। তাকে তোর বাড়ি বেঁধে রাখতে পারবো? আমি তো ভয়ের জন্য কোনো কথাই বলতে পারিনি তো, এই বুঝি আবার পালে যায়, বুক 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 করে। শোনো, এইবার যদি পালে যেতে আমি কিন্তু ডুবে মরবো। সব হয়েছে তোর জন্য, তোর আশকারাতাই ও এত কিছু করতে পারে। ছেলেটা তো বয়স হয়েছে, এবার একটা বিয়ের ব্যবস্থা করো না। দেখো ওই ছেলেটাদের সঙ্গে মিশে রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াবে না, ও সভা সত্তর কিছু করতে পারবে না, সংসারের মধ্যে নতুন বল না। এই যে তোমার করতে ঘরে একটা দাদা আমি নেই, আর এদিকে ছেলে। এবার যদি ঘর থেকে বেরিয়ে সব ঠ্যাং আমি ভেঙে দেবো। আরে সবসময় খালি এত বোকাচোকা করো না তো, কবিরা বলছিল বাড়ি ছেড়ে চলে যাবে। শোন, পর কখনো আপন হয় না। সেদিন যদি তুই ওকে তুলে না নিয়ে আসিস, তাহলে আমি আবার একটা সাথে করতাম, আমাদের একটা বাচ্চা হতো। সাপ পুষেছি, এবার ভোগো তাকির ছেলে তাকি হয়ে থাক, তা না কাপড় বেচতে বেরিয়ে যেদিকেই দেখো তরবার সাজিয়ে বসে আছে, শাস্ত্র বলে বেড়াচ্ছে। আরে শাস্ত্রে তো বলেছে নেশা ভাঙবার করেনি। শোন, নেশামান শাস্ত্রের চেয়ে অনেক ভালো। শাস্ত্রের ভূতের ঘরকে খদ্দার হয়ে যাওয়ার জন্য এই নেশা খুব খারাপ। খবরদার বলছি, ও এক্ষুনি চলে আসবে, শুনলে পরে আবার পালিয়ে যাবে। যাই হোক,
আমাদের কথা ভাবলে নিজের হলে এমন করতে পারতো। আমি যাবে তোমায় চিনি নি। এর আগে যখন পালিয়েছিল না সবার আগে তুমি গেছিল ওকে ধরে আনো। আর যাবো না। কি রে তোর 3টে ধানই বিক্রি হয় তো? সবাই যে বলছে বাজার মন্দা, বিক্রি বাট্টা কিছু হয়নি। না কিছুই বিক্রি হয়নি। কেউ আসেনি ধান নিয়ে? কে আসবে? বস্তি দিল, আমার সাথে বাজারের ওখানে দেখা হলো। আমি বললাম ধানগুলো বাড়িতে পৌঁছে দিও, চলে আসবে বাবু, চিন্তা করো না। আমার তো চিন্তার কোনো কারণ নেই। কাল থেকে তোকে আর বাজারে যেতে হবে না, অনেক করেছ। এই সেই ধান গরম দিন দিয়ে গেছে, ধান বিক্রি করতে বেরিয়েছে, যেন না কার কাছে ধান দিয়ে আসছে। আমার বন্ধুরা কেউ এসেছিল? না। কৃপা, সেনা, দাস কেউ আসেনি? না। আজকে বাজারে কি হচ্ছে রে বাপ? তুই কি কথা বলেছিস? কি আবার বলবো? আমি দোকানের বাইরে অপেক্ষা করছিলাম, মহাজন ঘুমোচ্ছিল। ভাবলাম ঘুম থেকে উঠলে ধান বেচার কথা বলবো। হঠাৎ দেখি একটা কষায় গরু বেঁধে নিয়ে যাচ্ছে, আর পেছন পেছন ওই বাছুরগুলো ছুটছে। আর তুই অমনি ঝাঁপিয়ে পড়লি? ঝাঁপিয়ে কেন করবো মা? আমার মনে কিছু কথা এলো, আমি বলেছিলাম दिन भर रोजा रखा है, रात हनन है गाय, ये तो खून, वो बंदगी कैसे खुशी खुदा है। তুই ওই আমার মন্দির মসজিদের সামনে গিয়ে প্রশ্ন করেছিস? এইভাবে যে মন্দির মসজিদের সামনে প্রশ্ন করতে নেই কথাটা বলতে পারিস না কবি? শোন, হে কাশী, এটা হিন্দুদের মক্কা, আর কত আর মুসলিম খুব নির্দয় মানুষ, সবার সাথে তোর বিবাদ। আমার যে বড্ড ভয় করে ভাব। তোমরা কি আমাকে কুড়িয়ে এনেছিলে না? খবরদার যদি এসব কথা বলেছিস, নিজেরা না খেয়েও। মা একটু অনুকর, সারাটা দিন কিচ্ছু খাসনি, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমি একটু ছাতু বানিয়ে নিয়ে আসি। মা বলো না মা, কারা ছিল তারা? তোর আব্বার আগের মাথায় কি না কি হয়েছে কোনো ঠিক আছে তারপর? আমি বাবাকে আগে বলতে শুনেছি। বলো না মা, আমি তোমাদের নই মা। সেই দিনটা ছিল আমাদের স্বাধীন দিন, আমাদের ওই স্বাধীন প্রতিটা যখন দূর নদী পার করে নদীর চরে এসে নামলো, পানি খাবার লেগে নামি, সেখানে এই তোকে দেখতে পাই। তখন তখন তোর মুখে দুঃখের দাগ, চারিদিক আলো ঝলমল করছিল, তোর থেকে চোখ ফিরাতে পারছিলাম না রে মা। মনে হলো আল্লাহ আমাদেরকে দোয়া করেছে, কোলাহল করে এলি আমাদের ঘরে। সে ছিল এক বামনি বিধবা, আগে আগে উঁকি ঝুঁকি মেরে দেখতো তোকে দেখবার লেগে। একদিন চোখ পড়াতে সেই যে পালে গেল, কোনদিন দেখা যায়নি রে কল্যাণে। বাবু, বিধবা বাবু, যদি কোনোদিন তার দেখা পাস, চলে যাস, আমরা তো নিচু যা। কি বলছো মা? আমি কোথায় যাবো? কি হয়েছে? খেয়ে বেরোচ্ছে এইভাবে?
না জানিস লিখতে, না জানিস পড়তে, তোর কথা লোকে শুনতে কেন বল? তারপরেও যদি কেউ প্রশ্ন করে তাহলে বলবি আমি বামুনের ছেলে। হ্যাঁ, হিন্দু জিজ্ঞেস করলে বলবো বামুনের ছেলে, আর মুসলমান জিজ্ঞেস করলে বলবো নিমা মুসলমানের ছেলে। তাহলে কেউ বেদ পারবে না মা। আমি এত শত জানি না। তুই একটা কাজ কর, তুই এখান থেকে পালিয়ে যা, ওই দূর শহরে পালিয়ে যা, সেখানে গিয়ে শাদি কর, সংসার কর, আমরা আসবো তোকে দেখতে। অন্য কোথাও গেলে কি মনে প্রশ্ন জাগবে না মা? তার তো আমি এখানেও গুনি। তাজ বলিস না, চাই তোর আব্বা তাজ বলি বাজারে গিয়ে ব্যবসা করে, মৌলা মৌলবী পণ্ডিত কোনো কথা বললে শুনে বোঝার চেষ্টা করে, আর তুই তাদের সঙ্গে তর্ক করিস। তোর উপরে তো ওরা খেপবে কবি। শোন বাপ, তোর আব্বা যদি আবার বকাঝকা করে রাগ করিস না, আমরা কিন্তু তোর ভালোই চাই। আমি একটু তিলের তেল গরম করে নিয়ে আসি, পিঠে লাগিয়ে দেবো, ব্যথা কমে যাবে। অষ্টম রূপকথা নাট্যমেলার আজকে 18ই জুলাই সন্ধ্যে 6:30 আমরা গোবরডাঙ্গা নকশা অভিনয় করব বিশ্ব সাহানির বিখ্যাত নাটক কবিরা খাড়া বাজার মে। আপনারা সকলেই জানেন তার রাজনৈতিক দর্শন, তার ভাবনা, তিনি কিভাবে পৃথিবীকে দেখতে চেয়েছেন। মানুষে মানুষে কোনো প্রভেদ নেই, ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই। এই যে চিরন্তন কথা এবং এটা সন্ত কবিরের জীবন অবলম্বনেই করা নাটকটি তিনি লিখেছেন এবং সারা ভারতবর্ষে এই নাটকটি বহুল অভিনীত নাটক। নাটকটা সবাই আপনারা দেখুন এবং তার যে আদর্শ, তার যে ভাবনা, সেটার সঙ্গে আমরা কোথাও এই সময়কে রিলেট করতে পারবো বলে আমার বিশ্বাস এবং কোথাও আমাদের এই সময় দাঁড়িয়ে ভাবা দরকার যে বর্ণ, সম্প্রদায়, জাতি, এই সমস্ত বিষয়গুলোই মানুষের সৃষ্ট। মানুষে এমনি কোনো প্রভেদ নেই, সব মানুষই এক। আমরা কবে সেই দিন আসবে যেখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না, সেই চেষ্টাই করা এই নাটকের মধ্যে দিয়ে। বিশ্ব সাহানি কবে লিখে গেছেন নাটকটি, আজও সমানভাবে এই নাটকটি প্রাসঙ্গিক। আমি চাইব যত তাড়াতাড়ি এদেশ থেকে এই নাটকের প্রাসঙ্গিকতা দূর হয়, সেটাই আমাদের কাম্য। এই নাটকটার মাধ্যমে আমরা সেই কথাগুলোই বলতে চেয়েছি, এটুকুই বলা আছে। খুবই ভালো লাগছে অষ্টম রূপকথা নাট্যমেলাতে এসে। প্রতি বছর আসার সুযোগ হয় না, কিন্তু কৃষ্ণনগরের দর্শকের সামনে অভিনয় করতে পেরে ভালো লাগে। যেহেতু এটি একটি প্রাচীন শহর, বহু মানুষ এখানে সংস্কৃতির সাথে যুক্ত। এমন অনেক লোককে আজকে দেখলাম যারা আমাদের অনেক পুরনো নাটক দেখেছেন, তারা আজকে আবার এলেন। তো এইভাবে আমাদের যোগাযোগটা চলুক আর ফেস্টিভ্যাল খুবই ভালো চলুক। আপনারা আসুন, বেশি বেশি করে লোক আসুন। আসলে এখন তো একটা বিচ্ছিন্নতার সময় আর গুলিয়ে যাওয়ার সময়, তো সেই সময় যদি একটুখানি থিয়েটারের দর্শকরা তারাও যদি একটুখানি বাইরের মানুষদেরকে একটুখানি সচেতন করতে পারেন, তাহলে আমাদের সংস্কৃতিরই কোথাও মঙ্গল হবে। আপনারা বেশি বেশি করে আসুন, নাটক দেখুন। আবার কি হলো? কমে যাচ্ছে মানে কমে যাচ্ছে। ওকে যে বুকের এইখানে এটার একটা নিজস্ব স্পিড আছে। একটু আগে যখন আপনি নার্সের সাথে বুকের স্পিডটা ঘুরিয়েলেন, তখন ওটা ছিল প্রায় 100, এখন দেখছি 90। কমতে কমতে মালটা আবার একেবারে 0 হয়ে যাবে না তো? আমি কি করে দেবো? আমি তো জ্যোতিষী না। আপনি এর আগে কখনো প্রেশার ভেবেছেন? আমি বুঝছি, তারপরে মাস 2 আগে কি একটা ঘটনায়
আমার বাড়িতে আমার স্ত্রী বুঝলেন ভয়ঙ্কর উত্তেজিত হয়ে গেল, আর আমিও সেবার উত্তেজনায় প্রথমবার একদম ব্ল্যাক আউট হয়ে গেল। উত্তেজনায় ব্ল্যাক আউট? আচ্ছা, সেই মোমেন্টে আপনার প্রেশার কত ছিল বলতে পারবেন? দেখুন ডাক্তারবাবু, আমি ঠিক সেই মোমেন্টে তো প্রেশারটা মাপতে পারিনি, তবে আমি এর আগে যতবার প্রেশার মেপেছি আমি দেখেছি আমার কেমন যেন একটা লো প্রেশারের ধাপ। কি করে বুঝলেন আপনার লো প্রেশার? ওই 100/70 ব্যাস কাটা আটকে যায়। তাতে কি? তাতে কি মানে নেপোর কত প্রেশার ছিল আপনি জানেন? নেপো? আরে নেপোলিয়ান। ওরে বাবা, তারপর ধরুন ওই হিটু। আরে হিটলার সিস্টেমেটিক ডায়াবেটিস সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? না, একদম না। 150/120 ওটাই নর্মাল। নর্মাল? হ্যাঁ নর্মাল। সাধারণ মানুষের হিসেবে মনে হতে পারে ওটা প্রচন্ড ভালো, কিন্তু হিটলারের ক্ষেত্রে ওটাই নর্মাল। দেখুন, প্রেশারের সাথে অ্যাক্টিভিটির একটা মারাত্মক যোগাযোগ আছে। হ্যাঁ, আপনার 100/70 ওটাই নর্মাল। সে কি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আপনার স্ত্রী উত্তেজিত হলেন আর আপনি চোখে অন্ধকার দেখলেন। এটা দেখি আবার পাঁচটা নেই রেকর্ড দিতে বলছেন all are related to that. ভিত্তিতে একবার হাঁটু খেলা শুরু হয়েছে। কি সাংঘাতিক! কি হয়েছে স্যার? এই সামনে তাহলে তুমি একটু মিস্টার বছর ফার্স্টে ভেবেছিলে না? এখন একবার দেখো, দেখো মেডিকেল সায়েন্স ফেল বেরিয়ে যায়। হ্যাঁ, মাস্তুরা লোকাল এখন একেবারে রাজধানী স্পিডে চলছে। সন্দেহ হচ্ছে যা পাচ্ছি ঠিকঠাক। সামনে দেখো, জানি তোমার ছুটি হয়ে গেছে। প্লিজ বলছি, আপনার কি খুব ভয় করছে? কেন বলুন তো? কিসের জন্য? এই যে আপনার হৃদয়। কি হচ্ছে আমার হৃদয়? না আমি বলছি, আপনার মতো একটা সুন্দর মানুষের হৃদয় নিয়ে এভাবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দেখি আপনার হাতটা। কি এত কাঁপছে কেন? দেখুন, আপনারা আমাকে নিয়ে এরকম গিনিপিগের মতো পরীক্ষা নিরীক্ষা করবেন না। আমার কিন্তু একটা ভয়ঙ্কর হৃদয় ঘটিত দুর্বলতা আছে। আমি কিন্তু যে কোনো সময় একেবারে ব্ল্যাক আউট হয়ে যেতে পারি। ও ডাক্তার, কথা বলবে না দেখি না, যখন কথা বলে তখন কথা চালিয়ে যাও। কথা হবে না। কি এখন দেখছি ফার্স্ট ডেটটা একেবারে ডাবল হয়ে গেছে। না, এইরকম ফার্স্ট ডেট আমি দেখা দেওয়ার কোনো সম্ভাবনা দেখছি। মিস্টার গোস্বামী, আপনার মধ্যে যেন কি একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে। আমার হাত ধরে থাকতে যদি খারাপ লাগছে আপনার? একদম খারাপ লাগছে না, আপনি দুয়ার দিয়ে দেবেন ভালো করে। তবে এত টেনশন কিসে? ডাক্তারবাবু আপনার থেকে আমি অনেক খারাপ হার্টের ওষুধ সারিয়ে দিয়েছি। জানেন তো, শরীর ঠিক রাখতে গেলে আগে মন ভালো রাখতে হবে। মন তো আমার ভালোই ছিল, কিন্তু আপনারা আমাকে নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষা সব করছেন, আমার আর কিছুতেই আমি মন ভালো রাখতে পারছি না। চোখ বন্ধ করবো, আমি আমার হাতের ধূপকানি শুনতে পাচ্ছি। ও ডাক্তার বাবু, ধরে ফেলেছি। আপনার অসুখ আমি ধরে ফেলেছি। কি যা ভেবেছিলাম ঠিক তাই। বাবা, কি ভেবেছিলেন? ইটস এ ক্লিয়ার কেস অফ লাভ। লাভ অ্যানিয়া? সে কি কোনো ম্যানিয়া? নো ম্যানিয়া। তাহলে অ্যাপনিয়া। হ্যাঁ, আপনি কি জানেন, দীর্ঘদিন ধরে প্রেমহীন জীবনযাপন করতে করতে আপনার হৃদয় একটু করে ছোট হয়ে যাচ্ছে, যাকে বলে সিঙ্ক করবে। ও, সেই জন্য বুঝি একটু জোরে হাসতে গেলেই আমার লাগে, তাই না? হতে পারে। তাহলে কি করতে হবে? মাটিটাকে খুলে একদম একটা পেসমেকার বসিয়ে দিতে হবে? নো পেসমেকার। তাহলে দেখুন, এক্সটার্নাল থেরাপির সাহায্যে হার্টটাকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, আর আপনাকে সেটাই করতে হবে। কি যে সব বলছেন, এত মেডিকেল সায়েন্স ইমপ্রুভ করে গেছে, আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যদি শোনে যে আমার হাত ছোট, এইটুকু আমি কানে কাছে মুখ দেখাতে পারবো? কি আশ্চর্য, আপনি নাকে কাছে খাচ্ছেন কেন বলুন? আরে কত মানুষের তো হার্টই নেই, এই ছোট্ট একটা মেশিন বসানো, তারা কি সবাই আপনার মতো হামল করে খাচ্ছে? দেখুন এই যান, তারা সবাই তোমার বুক গুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, কিন্তু আমি বলছিলাম যে ওটা কমতে আবার একেবারে একদম পুরোটা ফুরিয়ে যাবে না? যেতেই পারে। ঠিক মতো ট্রিটমেন্ট শুরু না করলে যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে। কথা বলার আগে আপনার সাথে আমার একটা মানে বিশদে আলোচনা করবো। শ্যামলী, থ্যাংক ইউ। কি হবে বল? মিস্টার গোস্বামী,
বলছি আপনার বিয়ে কতদিন হয়েছে? বিয়ে তা ধরুন 20 বছর। কেন বলুন তো? না আমি জানতে চাইছি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেন, মানে আপনারা পরস্পর ঠিক কতটা ছিল? দেখুন ডাক্তার, ও আমাকে কতটা চেনে আমি বলতে পারবো না, তবে আমি মানে ডাক্তার এখানে চিনি। কি বলবো ডাক্তার, এমনিতে হাসি খুশি ডাক্তার সঙ্গে ভালোই, কিন্তু কি জানো তো এত মাঝে মাঝে হাইপার হয়ে যায় না, মানে দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে যা হয়। বুঝতে পারছি। দেখুন বিয়ে কতদিন হয়েছে এটা বড় কথা নয়। আচ্ছা, বড় কথা হলো পরস্পরের সান্নিধ্যে সবসময় একটু উষ্ণতা বজায় রাখে। আচ্ছা উষ্ণ, হ্যাঁ, কারণ সম্পর্কটা যেমন বড় হয়ে গেলে ঠিক ঠিক ঠিক। এই যে চারিদিকে এত ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অসুখ, এগুলো কেন কেন নেই? কি নেই? আনন্দ, রোমান্স নেই। ও তাহলে আপনার হৃদয়ে কেমন করে ভালোবাসার জন্ম দিতে হবে, আপনাকে প্রেম করতে হবে। হ্যাঁ, মানে থেরাপি। আচ্ছা আচ্ছা, আপনি তো আমার স্ত্রীকে দেখেনি ডাক্তারবাবু, দেখলে আপনি বুঝতে পারবেন। মানে মানে এমনিতে ভালো হলে কি হবে, মানে কিছু একটা বেচাল কিছু বুঝতে পারছি না, হাতের সামনে যা পায় তাই একদম ঠিক প্র্যাকটিস শুরু করুন। দেখুন প্রেম কিন্তু আপনাকে করতেই হবে। হ্যাঁ, প্রেম আপনাকে করতে হবে, স্ত্রী না হলে আপনার অন্য কারোর সঙ্গে হলেও প্রেম করতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, করতেই হবে। কি বলছেন আপনি? আপনার ওই হৃদয়ে নতুন করে ভালোবাসার জন্ম দিতে হবে বললাম। আরে বাবা, ওই কথা শুনলে আমাকে জেল কবুতে ফেলবে। আপনার ওই হৃদয়ের প্রেম সাপ্লাই না হলে আপনি এমনিই মরে যাবেন, আসতে পারার দরকার হবে না। আমি কি করবো তাহলে, এখন কি করবো? বলছেন আপনি আমাকে এত এত ওষুধপত্র বেরিয়ে গেছে, এত ইঞ্জেকশন ইম্পোর্টেড ওষুধ, কিছু একটা দিয়ে আমার হার্টটাকে একটু বলিয়ে দিন না ডাক্তারবাবু। সূর্য, হার্ট কি একটা বেলুন যে আপনার ইচ্ছে মতো ফুলিয়ে দেবো, ইচ্ছে মতো চুপসিয়ে দেবো? দেখো হার্টটা দেখছি, এই রেশিওটা বোঝার মতো যদি আপনার থাকতো না, আপনি আমার বোঝার মতো প্রশ্ন করতেন। চেষ্টা করছি, অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমি রোগ ভরে ফেলেছি, আমি আপনার প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি প্রেসক্রিপশনটা নিন। আর প্রেসক্রিপশনটা নিন, আর এই চেম্বার থেকে বেরিয়ে গিয়ে দেখুন একটা মেয়ে করতে শুরু করুন। ঠিক আছে, মেয়ে বন্ধু শুরু করবো মানে কোথায় মেয়ে করবো? দেখা যাচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কোথায় গিয়ে মেয়ে করবেন। আরে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়, পত্র মিতালি, ইন্টারনেটে ফ্রেন্ডশিপ, অফিসের সময় কিছুক্ষণ, এগুলো আপনি শোনেননি কখনো? ও ডাক্তারবাবু বলুন, আপনি আমার পালসটা এখন একবার দেখুন তো। আমার মনে হচ্ছে যে নিজের থেকে কেমন যেন কমে আসছে। আপনার এই প্রেসক্রিপশন শুনে আমার তো মনে হচ্ছে শুধু পালস কেন ডাক্তারবাবু, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছোট হয়ে আসছে। ও ডাক্তারবাবু, আপনি যদি আর একবার এরকম নাকি কান্না করেন না, অ্যাকচুয়ালি এই নাটকটা নাম দেওয়া হয়েছে হৃৎপিণ্ড। এটা প্রখ্যাত গল্পকার রমানাথ রায়ের একটি গল্প থেকে এই নাটকটা নেওয়া হয়েছে। মূল সূত্রটা নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ্ত সরকার। এই নাটকটা করবার একটাই কারণ যে আজকের এই ভয়ঙ্কর কি বলবো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের জীবন একেবারে নাকাল পর্যায়ে চলে গেছে, সাধারণ মানুষ সার্ভাইভ করতে পারছে না, তার মধ্যে নানা রকমের অশান্তি তাকে ঘিরে ধরছে, মানুষ তার কনফিডেন্স লুজ করছে বেঁচে থাকার, ঠিক সেই সময় এরকম একটা নাটক সাধারণ মানুষকে অনেকটা জোর দেবে, অনেকটা বাঁচবার স্পৃহা যোগাবে, অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস। তাই যেটা বলতে চেয়েছেন যে আমরা জীবনে অনেক কিছুই পেয়েছি এবং পাইনি, আমাদের অনেক কিছুই আছে এবং অনেক কিছুই নেই, কিন্তু আমরা যদি লিস্ট করি তাহলে দেখা যাবে যে আমরা যা পেয়েছি সেই পাওয়ার লিস্টটা সবসময় বড়। জীবনে কোনো অবস্থাতেই মানে হতাশ হলে চলবে না। তুমি যে অবস্থায় আছো, যে স্টেটাসে আছো, সেটা ইকোনমিক হতে পারে, এডুকেশনাল হতে পারে, সোশ্যাল হতে পারে, যে স্টেটাসেই তুমি থাকো না কেন, ভীষণ আনন্দ নিয়ে জি ভরকে জিও যে কথাটা আছে, মানে খুব মানে রসের সাথে এবং খুব অনুভূতির সাথে জীবনকে ফুলফিলমেন্ট করে বাঁচাটা আমাদের উদ্দেশ্য বা হওয়া উচিত। রূপকথা নাট্যমেলায় এসে আমি এর আগেও 2-3 বার এসেছি, আর রূপকথা নাট্যমেলার সবচেয়ে যেটা
আকর্ষণ, আমার অত্যন্ত ভ্রাতৃপ্রতিম বন্ধু, আমার ভীষণ কাছের মানুষ ত্রিশিত, এবং সাথে তোমরা সকলে, মানে তোমাদের যে অসম্ভব আন্তরিকতা, তোমাদের যে আতিথেয়তা, আসবার পর থেকে তোমাদের যে প্রতিটা মুহূর্তে তোমাদের যে রিসেপশন, তোমাদের যে কেয়ার, এটা একজন মানুষ হিসাবে এবং অবশ্যই একজন নাট্যকর্মী বা নাটকের সাথে যুক্ত নাট্যপ্রেমী মানুষ হিসাবে আমাকে এবং আমার দলকে খুব টাচ করে। আমরাও চাই খুব মিনিংফুল নাটক পরিবেশন করতে। যে নাটকের ইউএসপি হলো যে আমাদের নাটকে তেমন নাম করা খুব সেলিব্রিটি সো কল্ড যাদের বলা হয় সেরকম আমরা রাখি না। আমাদের সেলিব্রিটি হলো আমাদের নাটকের কন্টেন্ট এবং সেই কন্টেন্টের জন্য প্রয়োজনীয় অভিনয়। এই দুটো জিনিসই মূলত আমাদের ইউএসপি। আর সেই জায়গা থেকেই আমরা রূপকথার, কৃষ্ণনগর রূপকথার এই নাট্যোৎসবকে বছরের পর বছর একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, যা সাধারণ মানুষের জন্যে কিন্তু সাধারণ মানুষের দ্বারা পরিচালিত। নমস্কার, আমি শান্তনু দাস। অষ্টম রূপকথা নাট্যমেলার আজকে অন্তিম দিন। আজকের যে নাটক রাধা রামকৃষ্ণ, সেই নাটকের পরিচালক আমি। আমাদের দল কল্যাণী কলামণ্ডলম সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবে। তো নামটার সাথে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রাধা রামকৃষ্ণ। ফলে আমার মতে বাংলা রেনেসা পিরিয়ডের অন্যতম একজন যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ, তাঁর জীবনের একটা বড় অধ্যায় যেটাতে উনি রাধাভাবে সাধনা করেছিলেন। আপনারা জানেন যে শ্রীরামকৃষ্ণ নানানভাবে, নানান মতে, নানানভাবে তিনি ভগবান সাধনা করেছিলেন। তো এই রাধাভাবের সাধনা শ্রীরামকৃষ্ণের জীবনে একটা অন্যতম অধ্যায়। সেই রাধাভাবের সাধনাকে নিয়ে আমাদের নাটক, এবং এই নাটকটাকে আমরা একটা ইতিহাসের ছলে দেখতে চেয়েছি, যেখানে গিরিশ ঘোষ তিনি বিনোদিনীকে দিয়ে শ্রীচৈতন্য লীলায় অভিনয় করিয়েছিলেন শ্রীচৈতন্যের ভূমিকায়, এবং সেখানে যেন গিরিশ ঘোষ খুব স্ট্রাগল করছেন শ্রীচৈতন্যের ভূমিকায় একজন মহিলা থেকে পুরুষ হয়ে ওঠার যে জার্নি, সেইটাতে। আবার একই সাথে শ্রীরামকৃষ্ণ একজন পুরুষ, সেখান থেকে উনি সাধনা করছেন রাধা হয়ে ওঠার নারীভাবে। ফলে এই যে এক ধরনের, যেটা আমাদের জেন্ডার বায়নারি বলুন বা তত্ত্বগতভাবে অনেক কথাই বলে, জেন্ডার পলিটিক্স বলুন ইত্যাদি, আমরা সেই তত্ত্বের মধ্যে না গিয়ে আমরা একেবারে একটা মানুষ হিসেবে দেখতে চেয়েছি। একজন মানুষ, শ্রীরামকৃষ্ণ পুরুষ নারী সেটা বিষয় নয়, কিন্তু তিনি যেন একজন মানুষ হয়ে সাধনা করছেন, এবং সেই তার অন্তরের সাধনার প্রেক্ষিতে যেন পুরো বহিরঙ্গটাও অটোমেটিক বদলে যায়। একইভাবে অভিনেতা বিনোদিনী, তিনিও তার অন্তরাত্মাটাকে এমনভাবে পরিবর্তন ঘটান চরিত্রের মধ্যে, তিনিও যে কখন একজন নারী থেকে একজন পুরুষ হয়ে ওঠেন সেটা আমরা বুঝতে পারি না। ফলে আমাদের নাটকের এইটা একটা বড় দিক, এবং বুঝতেই পারছেন শ্রীরামকৃষ্ণ যখন থাকবে তার সাথে নিশ্চয়ই সাধনা থাকবে, ভক্তি থাকবে, সব কিছু থাকবে। এখানে এই নাটকে একটা সংলাপ আছে যেখানে বিনোদিনী গিরিশ ঘোষকে বলেন যে শ্রীরামকৃষ্ণ তো সাধক ছিলেন, তিনি সাধনা করেছিলেন ভগবানের, আমি সামান্য অভিনেতা, আমি কি করে এটা হয়ে উঠব? তখন গিরিশ ঘোষ বলেন, ওরে শিল্পচর্চাও তো একটা সাধনা, শিল্পচর্চাটাও যদি তুই সঠিকভাবে করিস, সেই সাধনাও যে ভগবানের কাছে আত্মবলিদান দিয়ে যে সাধনা, তার থেকে কম কিছু নয়।
ফলে আমাদের এই নাটক রাধা রামকৃষ্ণ, আমরাও একজন শিল্পী দল, আমরাও শিল্প চর্চা করি। আমরা বিশ্বাস করি যে আমাদের এই চর্চাটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরাও বোধহয় সেই সাধন মার্গের উচ্চ পর্যায়ে পৌঁছতে পারি। নমস্কার। আপনার গানের জায়গা পাঠালো, মামাকে তখন থেকে খুঁজছি, পাচ্ছি না, তাই পঞ্চবটির দিকে চলে এলো। এখানেও তাকে পাবে না বাবার হৃদয়, সে এখন বকুলতলার ঘাটে। মানে সর্বনাশ, মামার কি মতি ফেরত হলো? বকুলতলার ঘাট দক্ষিণেশ্বরে মেয়ে মানুষের ঘাট, সেখানে মামা কি করতে গেছে? এদিকে কখন নাবিক গাড়ি কামাতে চারদিকে বসে রয়েছে। নাবিককে ফিরিয়ে দাও, তোমার মামার গাড়ি আমি কামিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি কামিয়ে দিয়েছেন? কি কান্দি, কি কান্দি, কি কান্দি! এই মা বৈরবী গেলে তো আমার অশান্তির শেষ নেই দেখছি। এনেকে আমি ভক্তি ছেলেটা করেছি কি, কিন্তু আচরণ গুলো আমার মোটে ভালো লাগে। বেশ ভাই যে আমার মামাটাকে দিন দিন কি একটা বাড়াচ্ছে। ওই সভা টভা ডাইকে বেরমান করেছে যে আমার মামারা কি অজ্ঞান। অবশ্যই তাকে নাবেন না দিতে হয়, দু চারটে শিষ্য যজমান বাড়লেও না হয় বুঝবে, কিন্তু সেসবের কোথায়? দেবারাত্মর শুধুই সাধন ভজন চলছে, সাধন ভজন। কবে যে সব থামবে কে জানে। দিদমা, আমার দিদমা দৌড়ে গেলে আমার বেয়ে গেল ঠিকই, কিন্তু যাহা বাহান তাহা তেপান। হ্যাঁ, ওই কামারপুকুরে যে কটা দিন ছিল একরকম ছিল, তিনি হচ্ছে যে আপন মনে কি বলছো বাবার হৃদয়রা? যাও না, বকুলতলার ঘাটে যাও, মামাকে পাবে। মেয়ে মানুষদের আমি সম্মান করি, তাদের নায় বা ঘাটেকে দাঁড়ানো ভেঙে দেওয়া হয়। আর আপনাকেও আমি বারণ করছি, মানে মিনতি করছি, দয়া করে মামাকে নিয়ে সব বন্ধ করে। সাধনার জন্য তাহলে আপনি কোলে নিয়ে বসে খাওয়াচ্ছেন, সনে নিয়ে ঘুরছেন, আবার এখন আমার গৌরব করে যাচ্ছে। এদিকে মন্দিরের চন্দ্রভাষা পথধারী মামাকে সে মোটে পছন্দ করছেন। আপনার মামাকে নিয়ে 5 কথা রটছে। সে রটুক, আমি তাতে কান্দি না। তোমার মামা এখন মধুর ভাবের সাধনায় বেঁচেছে। কি ভাব? মধুর ভাব, শ্রী রাধিকার ভাব, যে ভাবের মধ্যে সব সাধনার ভাবই লুকিয়ে আছে। মামা এখন রাধিকে হয়েছে? রাধিকে হয়েছে কিনা বলতে পারো, তবে তাকে হতে হবে। এই ভাব বৃন্দাবনের গোপিনীদের গোপন ভাব, বড় কঠিন এই ভাবের সাধনা। তো বলি একটা সহজ ভাব খুঁজে পেলে হতো না, একটা সব ঝঞ্ঝাটের ভাব নিয়ে সাধন করার দরকার। একবার তো আপনি বেমান করেছেন যে মামা অবসর, এই সব করে কি হবে শুনুন। আমার গদাধর সব ভাবে, সব মতে, সব পথে সাধনা করবে হৃদয়। আমি চাই জগতের সমস্ত পথ এসে মিশে যাক তার ভিতরে। সব পথের সারসত্যের মধ্যে থেকে আমার যুগাবতার গদাধরে হয়ে উঠবে সঠিক পথ, নতুন যুগের নতুন পথ। পথের গোলক ধারে মামাকে চক্কর কাটতে না মানলে থামবে না দেখছি। থামলে বলছি তো বল, এই দক্ষিণেশ্বরে এসব দিয়ে একটা দিনের জন্য আমার শান্তি নেই না। এই নাচ নাচের মাথাকে যায় একবার বকুলতলার ঘাট, নতুন কি পাগলামি শুরু হলো দেখে আসছে। হ্যাঁ আমি তোমার পুজোর সব জোগাড় করে রেখেছি। দান হয়েছে তো? ও মামা, এই বেহাংসের মতো মাথায় গামছা কেন জ্বলেছে কেন? বুঝিয়ে বা গামছা দিয়েছে কেন? এটা আমাদের লিডে গা, এটা আমাদের লিডে বলি বলি দে বলি দে। মা যে আমাকে মধুরভাবে সাধন করতে কইছে, মা যে আমাকে মধুরভাবে সাধন করতে কইছে। ওগো ওগো, এটা শ্রীমতীর রূপ গা, শ্রীমতীর রূপ। ওগো তোমরা কেউ জানো না? জানো আজ বকুলতলা ঘাটে নাই থেকে আমার কি হয়েছে তোমরা জানো গা? কি হয়েছে বাবা? নৌকা ধরে পিলতেছে তো, বেশ বেশ নাগা ঘাট একেবারে ফাঁকা ছিল না, ওখানে কোনো লোকজন ছিল না গা, কোনো লোকজন ছিল না। বেঁচে গেছো, আর ফাঁকা থাকলেই বা ওই মেয়ে ছেলেকে ঘাটে কি তুমি নাই দেখে? হ্যাঁ, আচ্ছা তুমি কি এখান থেকে আমাদের বাসুকে সাথে নাকি গা? বলি তুমি একটা জোয়ান মতো, তুমি মেয়েদের ঘাটে গেলে মেয়েরা নাই কি করে? বাকি সেখানে তো ঘাটে আসেন, নইলে তো সারা এলাকায় একেবারে ছিচিৎকার।
আমার গদাধরকে চিৎকার করার স্পর্ধা কারণ নেই বিনয়রাম। বাবা স্নান করতে গিয়ে কি রে? মাগো মাগো তুমি যে কইছিলে গো মা গঙ্গার জল সেজে গোলা গো মা, সেজে গোলা। কিন্তু নাইতে গিয়ে তো দেখলাম গঙ্গার জল সেজে নগো ডুবা দলগানো শ্যাম বংশীধারী ভরণ গো মা, শ্যাম বংশীধারী ভরণ গা। তোমার কলমকে কালো হয়েছে, এই পুরুষ মানুষের মেয়ে ছেলে ধর্মকে সাধন করছে। মা গঙ্গা এই অনাচার সইছেন নে। বাবা বাবা বাড়ি ভালো কথা কইছে গা, এদিকে বাড়ি ভালো কথা কইছে গা। ওগো ওগো তোমরা কি কইতে চাইছো গা? সাধনের প্রথম দিন থেকেই আমার স্ত্রী রাধিকার মতো খুলে কালি দেওয়ার যোগ হলো গা, যোগ হলো। নারীর সময় আর কি দেখলে? মাগো মাগো তুমি যে কইছিলে গো মা, তুমি যে কইছিলে গঙ্গার জল বললাম, কিন্তু আমি যে দেখলাম গো মা গঙ্গার জল সেজে নেবো তো পাওয়া গেল কেন? শ্যাম বংশীধারী বলন তোমার, শ্যাম বংশীধারী বলন। ওগো ওগো আকাশের দিকে তাকে দেখলাম না, সেখানে ঘন কালো মেঘ। ওই পারে দেখলাম দুখানা গাছ গো, দুখানা গাছ। তারা একে অপরের সাথে ঝুঁকে ওই পুকুরের মধ্যে মুখ দেখাদেখি করছে গো। ওগো ওগো তোমরা কেউ জানো গা? তোমরা কেউ জানো ওই গাছ দুটোর নাম জানো গা? ওগুলো কলম গাছ, আর ওগুলো তোমার গাছ। একজন মেয়ে, তারা তারা কোমরে ঘাগরা, বুকে ওড়না, মাথায় কাকে কলসি দিয়ে হেসে হেসে ধুলে ধুলে এদিকে আসছে, গায়ের দিকে আসছে। আর তখনই শুনলাম গা নবদুব্বা গঙ্গা শ্যাম বংশীধারীর পাশিটা। আচ্ছা ভৈরবী মা, আপনার এই সাধনায় কি গাঁজা ভাঙ সিদ্ধি নাকি? ওই বকুতলার ঘাটে 7 ধরনের কামাল গাছও নেই, কদম গাছও নেই। হ্যাঁ আছে 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 আছে। এই বকুলতলার ঘাটে অদৃশ্য হয়ে লুকিয়ে আছে শ্রী বৃন্দাবন। আমার গদাধর ঠিক দেখেছে, এখানে তমাল আছে, কদম আছে, ললিতা, বিশাখা, বৃন্দা, সুচিত্রা, চম্পক, লতা আছে। এখানেই আড়ি পেতে আছে জটিলা কুটিলা। খোলা জলের ভাগীরথীর গঙ্গার মধ্যে অন্তঃসলীলা হয়ে রয়েছে কালো বরণ চৌকুটা কালিন্দী। আত্মদর্শনীতে ঈশ্বরের দর্শন, এই তো সাধনা। গয়া, প্রভাস, কাশী, কাঞ্চি সবই তোমার হৃদয় বাজারে। ভাবের ঘর যদি আট থাকে, তবে পঞ্চকোটি হয়ে উঠবে নিরুবন। তুমি ঠিক পথে পা বাড়িয়েছো গদাধর। এই কালীক্ষেত্রেই তুমি খুঁজে পাবে শ্রীকৃষ্ণকে। শুধু শুধু তোমাকে রাধিকা হয়ে উঠতে হবে। মা মা আমার যে বড় ভয় করছে গো মা, আমার যে বড় লজ্জা করছে গো মা, আমার বড় লজ্জা করছে গা। कंटक गाड़ी कमल सम पद तल मंजिल चिरहि छावी गाड़ी बाड़ी खड़ी करती चल चल बही उंगली चापी। বর্ষার রাতে শ্রী রাধিকা অভিসারে যাচ্ছে, তার উদ্ভাস করছে। খরা খরা জল ঢেলে উপর পিচ্ছিল করেছে, চোখে বেঁধেছে কাপড়, পায়ে বেঁধেছে নুপুর। এখন কান টিপে টিপে চলেছে। তার অভিসারের পথ বড় দুর্গম গদাধর।
রূপকথা তো আমাদেরই দল বলে মনে হয়, ফলে আমি তো আর আলাদা করে দল ভাবি না। ফলে আমার এটা মনে হয় যে কৃষ্ণনগর আমার আরেকটা বাড়ি, কল্যাণী যেমন আমার বাড়ি, কল্যাণী কলামণ্ডলম যেমন আমার একটা ঘর, তেমনি রূপকথাও আমার ঘর। ফলে এখানে আসাটা নিজের বাড়িতেই আসা, ফলে আলাদা করে যেমন অন্য কোথাও একটা আমন্ত্রণে যাওয়া সেই ভাব এখানে আসে না। এখানে যেন নিজেদের মানুষের সাথেই এলাম, হই হই করে কাঁধে কাঁধ মিলিয়ে চললাম। এবং বরাবরই এই দলের, বিশেষ করে তৃষিত এবং তৃষিতের সাথে যে সঙ্গী, তারা এত আন্তরিক, ফলে তারা এই দূরত্বটাই ঘুচিয়ে দেন, মনে হয় নিজের বাড়িতেই আছে। নমস্কার, আমি মোনালিসা চট্টোপাধ্যায়। আমি কল্যাণী কলামণ্ডলমের সাথে আজকে এখানে এই উৎসবে আমি রাধা রামকৃষ্ণ অভিনয় করতে এলাম। আমার যে কি ভালো লেগেছে এই উৎসব, আমি এর আগে আসতে পারিনি। অনন্যাদি যে আমার সাথে ভৈরবী করেছেন, আমার ভীষণ প্রিয় অভিনেত্রী, তিনি এখানে এবং ইন্দ্রজিৎ করে গেছেন দৃশ্যটার সাথে। মানে আমার যে কি ভালো লাগছে, সবাই, সব দর্শক সবাই মিলে আমরা এখানে সত্যিকারের একটা উৎসব যাপন করলাম। সত্যি কথা ভীষণ ভালো লাগছে। উৎসব আরো চলুক, দীর্ঘজীবী হোক, সবার মধ্যে এটা ছড়িয়ে পড়ুক, আরো দূরান্ত থেকে লোক আসুক, আর আমরা যেন প্রতি বছর আসতে পারি এই কামনা করি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন। এই নাট্যমেলাতে এসে ভীষণ আন্তরিক, ভীষণ পারিবারিক, ভীষণ একটা উষ্ণ অভ্যর্থনা। সবাইকে মনে হচ্ছে বহুদিন ধরে চিনি, মানে প্রথমবার আলাপ কারোর সাথে মনে হচ্ছে। এই রাধা রামকৃষ্ণ নাটক নিয়ে এসে আমাদের এই যে একটা দর্শকের ভাইব, মানে তারা শুধুই কাঁদছে, জড়িয়ে ধরছে, আর তো শিল্পীর কিছু প্রাপ্তি থাকতে পারে না এরপরে। এই যে আন্তরিকতা, এই ভালোবাসা, এটাই আমাদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এগিয়ে চলুক, আরো প্রত্যেক বছর এরকম উৎসব, নাট্য উৎসব যেন করতে পারে। আমাদের অষ্টম রূপকথা নাট্যমেলা 2025 শুরু হয়েছিল 15 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে 20 তারিখে তার শেষ দিন। প্রতিটি নাটকই আমাদের দর্শকদের কাছে উপভোগ্য লেগেছে। খুব ভালো সফল একটা নাট্যমেলা আমরা আয়োজন করতে পারলাম, যার জন্য আমরা নাট্য দলগুলো এবং দর্শকদের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা আগামী দিনও আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। আমরা প্রতি বছর যাতে নাট্যমেলা এইভাবে সফল হয়ে করতে পারি, তার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা আছি, আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, থিয়েটারের পাশে থাকুন। থিয়েটারের পাশে থাকলে কি হবে, মানুষ আরও বেশি বেশি করে থিয়েটার দেখতে আসবে। আপনারা আমাদের সঙ্গে আসুন, থাকুন। আবার আগামী বছর আমরা যাতে সফল একটা নাট্যমেলা করতে পারি, তার জন্য আপনারা সাহায্যের হাত বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের সাথে। অষ্টম রূপকথা নাট্যমেলা আজকে শেষ দিন। প্রতিদিনই ভীষণ ভালো নাটক উপস্থাপিত হয়েছে এবং হাস্যরসের নাটকও হয়েছে, সব রকম ধরনের নাটক হয়েছে। এবং শেষ দিনে একদম ধর্মীয় নাটক একটা উপস্থাপিত হলো। সর্বসাকুল্যে আমাদের রূপকথা নাট্য উৎসবের অষ্টম নাট্য উৎসব সব দিক থেকে সুন্দর হয়েছে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের জন্মশতবর্ষে কৃষ্ণনগর রূপকথা 6 দিনের একটি নাট্যমেলার আয়োজন করেছিল। আজ সে নাট্যমেলা শেষ হলো রাধা রামকৃষ্ণ নাটকের মধ্যে দিয়ে। প্রথম দিন 15ই জুলাই বাদল সরকারের অন্যতম শ্রেষ্ঠ নাটক এবং ইন্দ্রজিৎ পরিবেশন করেছিল কৃষ্ণনগর রূপকথা। 16 তারিখে 2টি নাটক হয়েছিল। পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী প্রযোজিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তারিণী মাঝি। সেই দিনই দ্বিতীয় নাটক হয়েছিল শান্তিপুর রঙ্গপীঠ প্রযোজিত ক্ষীরের পুতুল। বাচ্চাদের জন্য সেই নাটকটা আমরা রেখেছিলাম। তারপর 17 তারিখ বহরমপুর ঋত্বিক পরিবেশন করে নির্জন রাখাল। তারপরের দিন 18 তারিখ গোবরডাঙ্গা নকশা পরিবেশন করে কবিরা খারা বাজার মে। তারপর গতকাল বালিগঞ্জ স্বপ্ন সূচনা একটি হাসির নাটক সিরিয় কমেডি পরিবেশন করেছে হৃৎপিণ্ড। এবং আজ শেষ দিন
রাধা রামকৃষ্ণ দিয়ে আমাদের এই নাট্যমেলা শেষ হলো। এটা আমাদের ৮ম রূপকথা নাট্যমেলা। আমরা প্রত্যেক বছর এই নাট্যমেলা করে থাকি। আমাদের এই বছরের নাট্যমেলায় আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আমরা প্রতি বছর এই নাট্যমেলা করে যাব এবং ভালো ভালো নাটকের দলকে নিয়ে আসব। বিভিন্ন স্বাদের নাটক আমাদের শহরের মানুষকে আমরা দেখাবার চেষ্টা করব।